আসসালামু আলাইকুম। আমি হাসিনা আক্তার, শিক্ষিকা, দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধু? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদেরকে একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র অধ্যায় 2 পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো অধ্যায় 3, ভূমিরূপ পরিবর্তন। তো ভূমিরূপ পরিবর্তন জানার আগে আমাদের জানতে হবে যে ভূমিরূপটা কি। ভূমিরূপ হচ্ছে পৃথিবীর উপরিভাগে যে অবয়ব আছে তাকে আমরা ভূমিরূপ বলবো, এবং এই ভূমিরূপটা বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে থাকে। সেই পরিবর্তনটা কখনো ধীর গতিতে হয়, আবার কখনো আকস্মিকভাবে হয়। তা আকস্মিক মানে কি? হঠাৎ করে পরিবর্তন। তা আকস্মিক পরিবর্তনের মধ্যে আছে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প। এই কারণে সাধারণত চ্যুতি এবং পর্বতের সৃষ্টি হয়ে থাকে, এবং ধীর গতিতে যখন পরিবর্তিত হয় তখন পর্বত, মালভূমি, সমভূমি আরও অন্যান্য ভূমিরূপ পরিবর্তন হয়ে থাকে। এবং হিমবাহ এবং নদী এই ভূমিরূপ পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এই ভূমিরূপ পরিবর্তন মানুষের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তো আজকে আমরা এই ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত জানব, এবং ভূমিরূপের বিষয়বস্তু কী সে সম্পর্কে জানার চেষ্টা করব। আসো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি যে ভূমিরূপগুলি কি কি আমরা জানব। ভূমিরূপ পরিবর্তনকে আমরা ইংলিশে কি বলবো? চেঞ্জ অফ ল্যান্ডফর্ম বা ভূমিরূপ পরিবর্তন। এই যে ভূমিরূপ পরিবর্তনের বিষয়বস্তু সমূহ যেগুলো আমরা পড়ব সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে পাত সঞ্চালন। পাত সঞ্চালন। 2 নম্বর হচ্ছে পৃথিবীর ধীর ও আকস্মিক পরিবর্তন। 3 নম্বর ভূ-আলোড়ন। 4 ভূমিকম্প। 4 নম্বরে আমরা জানবো আগ্নেয়গিরি ও অগ্ন্যুৎপাত সম্পর্কে। আগ্নেয়গিরি ও অগ্ন্যুৎপাত সম্পর্কে। 5 নম্বরে জানবো সুনামি। 6 নম্বর বিচূর্ণ ভবন ও অগ্নিভবন। বিচূর্ণ ভবন ও অগ্নিভবন। 7 জীবজগতের উপর আকস্মিক পরিবর্তনের প্রভাব। আকস্মিক ও ধীর পরিবর্তনের প্রভাব। 8 নম্বর হচ্ছে বাংলাদেশের ভূমিরূপ কেমন। বাংলাদেশের ভূমিরূপ। 9 নম্বর বাংলাদেশের ভূমিধস। বাংলাদেশের ভূমিধস। 9 নম্বর। এবার 10 নম্বর হচ্ছে বাংলাদেশের নদী ও নদীর পর্যায়। নদী ও নদীর পর্যায়। 11 নম্বর
বাংলাদেশে নদী ভাঙন প্রক্রিয়া, নদী ব্যবস্থা। বাংলাদেশে নদী ভাঙন প্রক্রিয়া, ভাঙন প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, সৃষ্ট ভূমিরূপ। আবার দেখো সবাই, 1 নম্বরে কি আছে? পাত সঞ্চালন। 2 নম্বরে জানবো পৃথিবীর ধীর ও আকস্মিক পরিবর্তন। এরপরে ভূ আলোড়ন ও ভূমিকম্প। 4 নম্বর আগ্নেয়গিরি ও অগ্নুৎপাত, সুনামি। 6 নম্বর বিচ্ছিন্ন ভবন ও অগ্নিভবন। 7 নম্বর জীবজগতের উপর আকস্মিক ও ধীর পরিবর্তনের প্রভাব। 8 নম্বর হচ্ছে বাংলাদেশের ভূমিরূপ। 9 নম্বর বাংলাদেশের ভূমিধস। 10 নম্বর হচ্ছে নদী ও নদী পর্যায়। 11 নম্বর বাংলাদেশের নদী ভাঙন প্রক্রিয়া ও সৃষ্টির ভূমিরূপ। এখন আজকে আমরা পাত সঞ্চালন সম্পর্কে জানবো। পাত সঞ্চালন কি এবং সেই সম্পর্কে যে তথ্য আছে সেটা সম্পর্কে জানবো। পাত সঞ্চালন। পাত সঞ্চালন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে মতামত দিয়েছেন এবং ভূমিরূপ গঠন সংক্রান্ত আধুনিক মতবাদ দিয়েছেন। ওয়েগনার মহাদেশীয় ভূপাত, ওয়েগনার মহাদেশীয় ভূভাগ সঞ্চালন মতবাদ, ভূভাগ সঞ্চালন মতবাদ। ওয়েগনারের মহাদেশীয় ভূভাগ সঞ্চালন মতবাদ মতবাদের উন্নত সংস্করণ হিসাবে পাত সঞ্চালন মতবাদ উদ্ভাবন হয়েছে। পাত সঞ্চালন মতবাদ উদ্ভাবন হয়েছে। এটি 1968 সালে এই তত্ত্ব কি হয় উপস্থাপন করা হয় এবং এটি ওয়েগনারের মতবাদের চেয়ে অনেক বেশি উন্নত এবং স্বীকৃত পায়। 1960 দশকে প্রথম টুজো উইলসন প্রথম কি করেন? 1960 দশকে টুজো উইলসন প্রথম পাত সঞ্চালন মতবাদ দেন। পাত সঞ্চালন মতবাদ দেন। এবং 1968 সালে বিজ্ঞানী
বিজ্ঞানী পিচো এই তত্ত্বটির সরলীকৃত ব্যাখ্যা প্রদান করেন। তাহলে কি আমরা দেখলাম যে ওয়েগনার কি করেছেন, মহাদেশীয় ভূভাগ সঞ্চালন সম্পর্কে মতবাদ দিয়েছেন এবং তারপরে উনি মতবাদ দিয়েছেন কত সালে? 1912 সালে, 1912তে। এবং এরপরে এটা আধুনিক সংস্করণ হয় কত? 1968 সালে এটা আধুনিক সংস্করণ হয় এবং 1960 সালে টুজো উইলসন প্রথম এই পাঠতত্ত্ব সঞ্চালন সম্পর্কে মতবাদ দেন এবং এরপর কে করেন? 1968 সালে বিজ্ঞানী পিচো এই তত্ত্বটির সবচেয়ে সহজ বিশ্লেষণ প্রদান করেন। এখন আমরা দেখি ওয়েগনার এই মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে কি বলেছেন, তার তত্ত্বটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। ওয়েগনারের পাঁচ মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, এই তত্ত্বের আমরা তত্ত্বটা সম্পর্কে বিস্তারিত এখন জানবো। এই তত্ত্বের মূল ধারণা হলো কি? মূল ধারণা হলো গ্রানাইট শিলার উপরে গঠিত অন্তঃস্তর এর উপর ভাসছে। মানে কি তত্ত্বের মূল ধারণা, মূল কথা হলো যে গ্রানাইট শিলা গঠিত এই মহাদেশ, আমাদের এই মহাদেশটা কি হয়েছে? গ্রানাইট শিলার উপরে গঠিত এবং ব্যাসল্ট শিলার গঠিত অন্তঃস্তরের উপর ভাসছে। মানে ব্যাসল্ট শিলার উপরে গ্রানাইট শিলা দ্বারা এই মহাদেশটি ভাসছে। কার্বনিফেরাস উপযুগে সব মহাদেশের মিলনে একটি বৃহৎ মহাদেশ ছিল এবং একে ওয়েগনার পাঞ্জিয়ে বলেছেন। ওয়েগনার পাঞ্জিয়া নামে আখ্যায়িত করেছেন। মানে কি এই মহাদেশটা কি বলেছেন যে কার্বনিফেরাস উপযুগে সব মহাদেশগুলি কি ছিল? মিলনে সব মহাদেশগুলি একসাথে মিলিত ছিল এবং বৃহৎ মহাদেশ ছিল, একটা মানে একটা ভূখণ্ড ছিল। সমস্ত মহাদেশটা কি ছিল? একটা ভূখণ্ডে ছিল এবং একে ওয়েগনার কি বলেছেন? প্যানজিয়া নামে আখ্যায়িত করেছেন।
জোয়ার ভাটা, জোয়ার ভাটা ও মহাকর্ষ শক্তির দ্বারা এই একক মহাদেশ পাঞ্জিয়াকে কি করেছে, বিভিন্ন বিচ্ছিন্ন করে বহু ভাগ করেছে, বহু ভাগে ভাগ করেছে। তাহলে কি জানলাম, যে জোয়ার ভাটা এবং মহাকাশ শক্তির দ্বারা এই সমগ্র পৃথিবীটা বা সমগ্র মহাদেশটা কি হয়েছে, বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। তারপরে কি বলেছেন উনি, দেখো, মেসোজোয়িক যুগে, মেসোজোয়িক যুগে প্যানজিয়ার দক্ষিণ ভাগের অংশগুলো এবং টারশিয়ারি যুগে অপেক্ষাকৃত ভগ্ন অংশগুলো বিচ্ছিন্ন হয়। এবং বৃহৎ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে অনেক দূরে বৃহৎ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে অনেক দূরে সরে যাবার ফলে আটলান্টিক মহাসাগরে বিরাট ফাঁকের সৃষ্টি হয়। নিচের দিক হতে সীমা স্তরের, তোমাদের তো আগে পড়িয়েছিলাম সীমা সিয়াল বিভিন্ন স্তর, সেখানে তোমরা জেনেছো সীমা স্তরটা কি। সীমা স্তরের নমনীয় পদার্থ মানে কি, নরম পদার্থ উত্থিত হয়ে সে ফাঁক পূরণ করে। তাহলে কি মেসোজোয়িক যুগে কি প্যানজিয়ার দক্ষিণ ভাগের অংশগুলো, তুমি জেনেছো যে প্যানজিয়াটা কি, পূর্বে বলেছি প্যানজিয়াটা কি,
প্যানজিয়ার দক্ষিণ ভাগে পুরো পৃথিবীটা যখন একসাথে ছিল মহাদেশটা, সেটাকে ওয়েগনার প্যানজিয়া বলেছেন। এবং সেই প্যানজিয়ার দক্ষিণ ভাগে অংশগুলো কি হয়েছে, এবং টারশিয়ারি যুগে, মোজাইক যুগে এবং টারশিয়ার যুগের প্যানজিয়ার অংশগুলো অপেক্ষাকৃত কি ভগ্ন যে অংশগুলো ছিল সেগুলো বিচ্ছিন্ন হয় এবং বৃহৎ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে এবং দূরে সরে যায়। কি হয়, পশ্চিম দিকে সরে যায়। এখানে আবদ্ধবাদ জানো উত্তর কোনটা, মনে করো এটা পৃথিবী, এটা কি উত্তর দিক, এটা দক্ষিণ, এটা কি পশ্চিম, এটা পূর্ব। তাহলে কোন দিকে আসে, এই দক্ষিণ দিক থেকে অংশগুলো কি ভগ্ন অংশগুলো বিচ্ছিন্ন হয়ে কি হয়, পশ্চিম দিকে অনেক দূরে সরে যায়, পশ্চিমে অনেক দূরে সরে যায়। এবং সরে যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে বিরাট একটা ফাঁকের সৃষ্টি হয় এবং এই ফাঁকের ভিতর দিয়ে নিচ থেকে সীমা স্তরের যে নমনীয় যে পদার্থগুলো আছে সেগুলো ফাঁকা দিয়ে উপরে উঠে আসতে থাকে। মনে করে এমন ফাঁকা সৃষ্টি হলো ফাটল, এই নিম্ন স্তর থেকে উপর দিকে নরম অংশগুলো উপর দিকে উঠে চলে আসে, এসে এই জায়গাটা ফাটল জায়গাটা পূর্ণ করে ফেলে। প্লাস্টোসিন যুগে প্লাস্টোসিন যুগে উত্তর আটলান্টিকের সৃষ্টি হয়। কি হয়, প্লাস্টোসিন যুগে উত্তর আটলান্টিকের সৃষ্টি হয়। সৃষ্টি হয় ভারত এশিয়ার সাথে কি ছিল, দৃঢ়ভাবে সংযুক্ত ছিল, মানে শক্তভাবে দৃঢ়ভাবে সংযুক্ত ছিল, এর আদি উত্তরাংশ বর্তমানে তিব্বতের উচ্চ মালভূমি নিচে প্রেরিত হয়েছে। প্রথিত হয়েছে। অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্বে বহুদূর সরে প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছেছে। প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছেছে। তো ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালনের তত্ত্ব সম্পর্কে আমরা জানলাম এবং এই সঞ্চালনের কারণ চালিকা শক্তি। 2 নম্বর হচ্ছে
গতির উৎস। 3 নম্বর গতির প্রভাব। 4 নম্বর হচ্ছে মেরুবিন্দুর স্থানান্তর। মেরুবিন্দুর স্থানান্তর। তো মই সঞ্চালনের কারণ কি কি? চালিকা শক্তি, গতির উৎস, গতির প্রভাব, মেরুবিন্দুর স্থানান্তর। তো ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্বটা আমরা জানলাম এবং মই সঞ্চালনের কারণ কি কি সেটি আমরা আজকে তোমাদের দেখিয়ে দিলাম 4টা। এবং এই মই সঞ্চালনের কারণগুলি কি কি তার বিস্তারিত আলোচনা আমরা আগামী ক্লাসে করব এবং এটার যে সমালোচনা, তত্ত্বের সমালোচনা এবং কারণ সম্পর্কে বিশ্লেষণ আগামী ক্লাসে তোমাদের দিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।